গতকাল যমুনায় ডক্টর ইউনূস এবং তিনজন উপদেষ্টার উপস্থিতিতে বিএনপি, এনসিপি এবং জামাতের একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কি আলোচনা হয়েছিল? আজকে দুপুর 1টায় সচিবালয়ে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কি আলোচনা হয়েছে সেটি নিয়ে কথা বলবো। এবং আপনারা সবাই জানেন যে বর্তমানে চট্টগ্রাম বন্দরে যে অচল অবস্থা চলছে, সেই অচল অবস্থায় সরকার কেন বলছেন যে সে হার্ড লাইনে যেতে বাধ্য হবে? নির্বাচনের যেখানে মাত্র 4 দিন বাকি, কেন সরকারের এই হার্ড লাইনে যাবার এই থ্রেট, এটি নিয়ে আজকে কথা বলবো। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রথমেই বলছি, আজকে দুপুর 1টায় সচিবালয়ে আমাদের বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের একটি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে পররাষ্ট্র সচিব এবং একজন জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের অফিসার উপস্থিত ছিলেন। কি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে? মূলত আজকে এই মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি তৌহিদ হোসেনের কাছে সম্প্রতি যে ভারত এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য চুক্তি হয়েছে এবং ভারত এবং আমেরিকার মধ্যে যে ডিফেন্স ট্রিটিটা হয়েছে 2026 থেকে 2036 পর্যন্ত, এই দুটো চুক্তি সম্পর্কে ডিটেইল ব্রিফ করেন এবং বিশেষ করে এই যে ডিফেন্স ট্রিটি হয়েছে এর মধ্যে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, ইন্দো প্যাসিফিক রিজিয়নের সিকিউরিটি, এই সব বিষয় নিয়ে বলেন এবং তিনি বলেন যে এই অঞ্চলে ইন্ডিয়া এবং আমেরিকা তাদের কমন ইন্টারেস্ট নিয়ে কাজ করবেন এবং তারা ওভারল্যাপিং মেথডে কাজ করবেন। যেখানে দিল্লি মনে করবে যে আমেরিকাকে সামনে এগিয়ে দেওয়া উচিত, সেখানে আমেরিকা সামনে থেকে ভূমিকা পালন করবে। আবার যেখানে আমেরিকা মনে করবে যে দিল্লির সামনে থেকে ভূমিকা পালন করা উচিত, সেখানে দিল্লি সামনে থেকে ভূমিকা পালন করবে। অর্থাৎ দুজনে মিলেমিশে যার যেখানে যতটুকু প্রয়োজন, যার যেখানে লিড করা উচিত সেটা করবে। এই পুরো বিষয়টাই তৌহিদ হোসেনকে বুঝিয়ে দিলেন। তৌহিদ হোসেন চলে যাবেন, আর 4 দিন পরে নির্বাচনে যদি নতুন সরকার আসে, তৌহিদ হোসেন আর বেশি দিন থাকবার কথা নয়। তাহলে একজন চলে যাওয়া প্রস্থান উদ্ধত একজন পররাষ্ট্র উপদেষ্টার কাছে মার্কিন রাষ্ট্রদূত আসলে এগুলো কেন বললেন, কি বার্তা দিলেন? এর মধ্য দিয়ে আসলে মার্কিন রাষ্ট্রদূতদের পক্ষ থেকেও স্পষ্ট করে বলা হয়েছে যে বর্তমান বাস্তবতায় জিওপলিটিক্যাল সিচুয়েশন এবং সবকিছু মিলিয়ে ভারত এবং আমেরিকা বন্ধু হিসেবে কাছাকাছি অবস্থান করছে এবং একসাথে কাজ করছে এবং এই রিজিয়নের ইন্টারেস্ট তারা একসাথেই দেখবে। এই বাস্তবতা বিবেচনা করে বাংলাদেশের উচিত আমেরিকা এবং ভারতের সাথে তাদের সম্পর্ক নির্ধারণ করা। বিগত দিনে ডক্টর ইউনূস সরকার যেভাবে ভারতের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছে এবং ইউনূস সরকার অনেকেই মনে করেন এবং যেটা কিছুটা সত্যি যে তারা আমেরিকার আশীর্বাদ নিয়েই ক্ষমতায় এসেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ইউনূসের চলে যাওয়ার সময় আমেরিকার সাথে ইউনূসের সম্পর্ক আর আগের মতো উষ্ণ নেই। সুতরাং বাংলা ভাষায় যদি বলা যায় তাহলে ব্রেন্ট ক্রিস্টেনসেন তৌহিদ হোসেনকে বলেছে যে ডক্টর ইউনূসের সরকারের আর উচিত হবে না ভারতের সাথে চুদুরবুদুর করা। আরেকটি বিষয় আমরা দেখলাম যে চট্টগ্রাম বন্দর পরিস্থিতি কিন্তু ক্রমশ উত্তপ্ত হচ্ছে এবং আজ রবিবার থেকে তারা কমপ্লিট শাটডাউন ডেকেছে যে বন্দরে আর কোনো কাজ হবে না। আপনারা জানেন যে নিউমারিং কন্টেইনার টার্মিনাল একটি লাভজনক বন্দর টার্মিনাল, সেটিকে এই বিদেশি ডিপি ওয়ার্ল্ড কোম্পানির কাছে ইজারা দেওয়া হচ্ছে যে এই লাভজনক টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ড ম্যানেজ করবে। এটা নিয়েই আন্দোলন, শ্রমিকদের আন্দোলন। তারা বলছে যে এটি বাংলাদেশ সরকারই এ পর্যন্ত এনেছে এবং এটি লাভজনক একটা প্রতিষ্ঠান, এটি কেন বিদেশের হাতে তুলে দেওয়া হবে এবং এই বিদেশের সাথে দেওয়া হবে, এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছে। এবং এখন যে অবস্থা দাঁড়িয়েছে, গত বৃহস্পতিবার নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত চিটাঙে গিয়ে বলেছে এসেছেন যে কোনো অবস্থায় এই ইজারা বাতিলের সুযোগ এখন আর নেই, ইজারা বাতিল থেকে সরকার আর পিছু হটতে পারবে না। এবং আজকে তিনি যখন কমপ্লিট শাটডাউন হয়েছে তখন ঢাকায় সচিবালয়ে বলেছেন যে সরকার এখন হার্ড লাইনে যেতে বাধ্য। কেন সরকার হার্ড লাইনে যাচ্ছে
কেন ডিপি ওয়ার্ল্ডকে এই বন্দর এই টার্মিনালটি ইজারা দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছে ইউনূস সরকার? এটা কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হবার মতো একটা বিষয়। আপনাদের হয়তো মনে আছে বেশ কয়েক মাস আগে আমি এই এনসিটি টার্মিনাল ইজারা দেওয়া নিয়ে একটা এপিসোড করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে এই মধ্যবর্তী কিছু ইন্টারিম টাইমে বলা যায় যে সেখানে এটিকে সাবলেট দেওয়া ছিল, যারা এনসিটি কে আগে ম্যানেজ করতো তাদেরই সাবলেট দেওয়া ছিল এবং এনসিটি এখন ডিপি ওয়ার্ল্ড চালাবে। এই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারপারসন কে? এই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারপারসন হলো সুলতান আহমেদ বিন সুলাইম। এই ব্যবসায়ী ভদ্রলোক ইউনাইটেড আরব আমিরাতের শাসক গোষ্ঠীর সাথে খুবই ঘনিষ্ঠ এবং গত 9 এপ্রিল তিনি যমুনায় ডক্টর ইউনূসের সাথে মিটিং করে গিয়েছিলেন। ডক্টর ইউনূসের তিনি খুব ঘনিষ্ঠ। আপনারা যারা এপস্টেইন ফাইল ফলো করছেন, জেফরি এপস্টেইন, সেই জেফরি এপস্টেইনের খুব ঘনিষ্ঠ বন্ধু হলো এই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এবং সেই সূত্রে তিনি ইউনূসের পূর্ব পরিচিত এবং তারা খুব ঘনিষ্ঠ বন্ধু। এই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ, তার একটা স্পেশালিটি আছে। জেফরি অ্যাপস্টেইনের ফাইলে অনেকের নাম আসছে, কিন্তু জেফরি অ্যাপস্টেইন যাদের খুব ব্যক্তিগতভাবে পছন্দ করতেন তাদের মধ্যে একজন ছিলেন এই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ। এবং তাদের ফাঁস হওয়া একটা ইমেলে জেফরি সুলতানকে জানাচ্ছে যে নিশ্চয়ই তুমি খুব মজা পেয়েছো। তার মানে কোনো একটা তরুণীকে পাঠিয়েছিল এবং সম্ভোগের পরে তার প্রতিক্রিয়া জানিয়ে অ্যাপস্টেইন বলছেন, এবং অ্যাপস্টেইন এটাও বলছেন যে তুমি আমার খুব প্রিয় একজন বন্ধু এবং তুমি আমার মতোই ক্রেজি। এবং আমরা এই ছবিও দেখেছি যে এই সুলতান আহমেদ জেফরি অ্যাপস্টেইনকে রান্না করে খাওয়াচ্ছে এবং জেফরি অ্যাপস্টেইন পাশে বসে আছে এবং তার কোলে একজন খুব অল্প বয়স্ক কিশোরী। সো এই যে অ্যাপস্টেইনের কালো ওয়ার্ল্ডের, এই ব্ল্যাক ওয়ার্ল্ডের ডক্টর ইউনূস কিন্তু খুব ঘনিষ্ঠ এবং এই ঘনিষ্ঠতা এবং আরো একটা কারণ আছে। এই যে ডিপি ওয়ার্ল্ড যে এই নিউমারিং টার্মিনালটা নেবে, কন্টেইনার টার্মিনালটা, এর জন্য একটা ব্যাপক ঘুষ লেনদেন হয়ে গেছে। তো ডক্টর ইউনূস, ব্রিগেডিয়ার সাখাওয়াত তারা অলরেডি ডিপি ওয়ার্ল্ডকে কাজ দেওয়ার বিনিময়ে একটা বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছে, ঘুষ খেয়েছে। এখন এই টাকা তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। সুতরাং একদিকে অ্যাবস্টেইন কাণ্ড, পূর্ব পরিচিত ঘনিষ্ঠতা, আর একদিকে হলো ব্যাপক ঘুষের লেনদেন হয়ে গেছে। সুতরাং ডিপি ওয়ার্ল্ডকে তারা যেহেতু চলে যাবে 4 দিন পরে, নির্বাচন হলে খুব দ্রুত চলে যাবে বলে আশা করা হয়, তাই তারা যে কোনো ভাবেই হোক তাদের যে ঘুষটা খেয়েছে, তাদের যে বন্ধুত্ব, এগুলো সব মিলিয়ে যে কোনো উপায়ে হোক নিউমারিং কন্টেইনার টার্মিনালটা তারা ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে যেতে চায়, কিন্তু বন্দরের শ্রমিক কর্মচারীরা সেটি মানছে না। এখন দেখা যাক, ঘুষ খেয়ে বিপদে পড়ে গেছে ডক্টর ইউনূস এবং এই নৌ উপদেষ্টা এবং তাদের গং, কি করা যায়। এদিকে গতকাল যে মিটিংটা শুরুতেই বলেছিলাম, যমুনায় ডক্টর ইউনূস এবং আরো 3জন প্রভাবশালী উপদেষ্টা উপস্থিতিতে বিএনপি, জামাত এবং এনসিপির প্রতিনিধিদের মধ্যে একটা মিটিং হয় এবং এই মিটিং এর সর্বশেষ আপোষের চেষ্টা করা হয়। আপনারা জানেন যে জামাতি ইসলাম কিন্তু বরাবরই বলে আসছে এবং এই তারেক রহমানের সাথে গত মাসেও দেখা করেছে, বলেছে আসেন আমরা সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করি। এবং গতকাল শেষ মিটিংটি হয়েছিল যেখানে আপোষ হওয়ার চেষ্টা করা হয়েছে কে কয়টা আসন পাবে এবং সবাই মিলেমিশে জাতীয় সরকার গঠন করবে। এবং সেখানে তারেক রহমান খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তিনি জামাতের সাথে জাতীয় সরকার গঠনে আগ্রহী না। এর আগে তিনি রয়টারে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানেও তিনি বলেছেন যে তার দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করলে তিনি চান যে জামাত একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকুক। সুতরাং ডক্টর ইউনূসের এই যে সবাইকে নিয়ে একটা সরকার গঠন করা, সেখানে এনসিপি কে রাখা, এনসিপির কয়েকজন মন্ত্রী বানানো, জামাতকে রাখা, এটা তার একটা প্ল্যান ছিল, সেটা ব্যর্থ হয়ে গেছে। তো আরেকটা প্ল্যানের কথা শোনা যাচ্ছে, সেটা নিয়ে আমি কাল পরশু হয়তো কথা বলবো। তো এখন জাতীয় সরকার হচ্ছে না, চট্টগ্রাম বন্দর উত্তপ্ত, এদিকে আমেরিকার পক্ষ থেকে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা যাবে না। এই অবস্থায় অনেক কিছুই শোনা যাচ্ছে। আগামী 3 দিন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন 12 তারিখে হবে বলেই ধারণা করা হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু প্রস্তুতি নেই। এখনো 60টি জেলায় নির্বাচনী সামগ্রী পৌঁছায়নি। গাজীপুরে সামগ্রী বিতরণ স্থগিত। সব মিলিয়ে এই নির্বাচন কমিশন যে একটা লেজে গোবরে অবস্থা পাকিয়ে ফেলেছে, সেটি নিয়েও কিন্তু
অনেকেই শঙ্কিত। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে